দৈনিক মৌমাছি কণ্ঠ। উন্নয়ন, রাজনীতি, ব্যবসা বাণিজ্য, বিনোদন, খেলাধুলা, স্বাস্থ্য পরামর্শ, অন্যায়, দুর্নীতি। শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করার জন্য আমি অনুরোধ الذين يستمعون القول فيتبعون أحسنه أولئك الذين هداهم الله وأولئك هم أولو الألباب অনন্ত বীর্যম অনন্ত বাহুম শশী সূর্য নেত্রম পশ্যান্তাম দীপ্ত প্রকাশবক পালন করে আপনি বাইরে চলে গেলাম। অর্থাৎ আমাদের সেটা কিন্তু সংশোধন করার একটা সুযোগ থাকে, কিন্তু আপনাদের যে পেশা এটা কিন্তু অত্যন্ত চ্যালেঞ্জ। গন্তব্যে পৌঁছানো পর্যন্ত আপনাদেরকে চ্যালেঞ্জ নিয়ে চলতে হয়। সহকারী পরিচালক ইঞ্জিনিয়ারিং জনাব মোহাম্মদ হাবিবুর রহমান, এবং উনি প্রশিক্ষক হিসাবেও আজকে দায়িত্ব পালন করছেন। আরও উপস্থিত আছেন আমাদের আমন্ত্রিত অতিথি ডাক্তার মুরাদ আলম, মেডিকেল অফিসার, সিভিল সার্জন স্যারের কার্যালয় মৌলভীবাজার। স্বাগত রাখবেন এবং ভিডিও চিত্র প্রদর্শন করবেন অত্র সার্কেলের সহকারী পরিচালক জনাব মোহাম্মদ হাবিবুর রহমান স্যার। আমি স্যারকে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি স্বাগত বক্তব্য রাখার। বিআরটি এবং জেলা প্রশাসন আয়োজিত পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ কর্মশালার আজকে সম্মানিত আমাদের প্রধান অতিথি আমাদের সুযোগ্য জেলা প্রশাসক মোহাম্মদ ইসরাইল হোসেন স্যার, প্রিয় সাংবাদিক ভাইয়েরা এবং আমার চালক ভাইয়েরা, আসসালামু আলাইকুম। বাংলাদেশে দুর্ঘটনা প্রতিনিয়ত বেড়ে যাচ্ছে, আমরা কম দেখতেছি না কোথাও থেকে। প্রতিদিন আমরা পেপার করলে, টিভি দেখলে আমরা পাই যে দুর্ঘটনা বেড়েই যাচ্ছে, দুর্ঘটনা কখনো কমতেছে না। এই দুর্ঘটনা কিভাবে কমানো যায়? এই দুর্ঘটনা কমানোর লক্ষ্যেই আমরা আজকে 5 বছর যাবৎ আপনাদের নিয়ে প্রশিক্ষণের ব্যবস্থা করেছি এবং প্রশিক্ষণ দিচ্ছি। কি জন্য? এই প্রশিক্ষণের মাধ্যমে আপনারা কিছু সচেতন হন কিনা, বা আমাদের দেশে দুর্ঘটনা কমানো যায় কিনা, এটি আমাদের মূল দায়িত্ব, কর্তব্য এবং লক্ষ্য এটাই আমাদের। কাজেই আমি আমার স্বাগত বক্তব্য বেশি বড় করবো না, পরবর্তীতে আমাদের প্রশিক্ষণে আমি কথা বলবো। আমার কথা একটাই, আমরা চালক ভাইয়েরা অতিরিক্ত যে গতিটা এটা আমরা কমাবো, বেশি আত্মবিশ্বাস ওভারটেকিং এটা আমরা কমাবো। এই দুইটা জিনিস আপনি কমান। আর আমার প্রত্যেক চালক ভাইয়েরা প্রত্যেকের স্থলে আপনারা সচেতন হন। আপনারা সচেতন হলে আমাদের দেশে দুর্ঘটনা কমবে। আমি চালক ভাইদের কেন বলছি আপনারা সচেতন হন? দুর্ঘটনা শুধু আপনাদের একা দায়িত্ব না, সবার অনেকের কারণে দুর্ঘটনা ঘটে, রাস্তার কারণে, তারপর পথচারীর কারণে অনেকের দুর্ঘটনা ঘটে। কিন্তু আমার চালক ভাইরা যদি 1 মিনিটের জন্য বেখেয়ালি হন, তখনই দুর্ঘটনা ঘটে যায়। আমি প্রসঙ্গে একটা কথা বলবো আপনাদেরকে। এই যে 2 দিন আগে বনানীতে যে দুর্ঘটনা ঘটলো, ট্রাকে দিয়ে 2 জন যাত্রীকে মেরে ফেললেন, এটা তো কোনো পথচারী কোনো দোষ না, সে তো আস্তে আস্তে হাঁটতেছে, সে কিন্তু দৌড়ে যাচ্ছে না যে দৌড়ে যাচ্ছে আমি ট্রাক চালা চলে গেলাম। আপনারা ভিডিওটা দেখছেন কিনা আমি জানি না, কিন্তু খুবই মারাত্মক। ড্রাইভারের 100% এখানে দোষ। তারপরে আরেকটা জিনিস ঘটনা দেখলাম, যে আমাদের যাত্রী একটা হাত বাইরে করে রাখতে, তার আরেকটা গেছে একটা বাস যাওয়াতে ওই যাত্রী হাতে লাগিয়ে হাতটা তার ভেঙে গেছে। কেন ভাঙলো? আমার চালক ভাইরা সচেতন না, আমার বাসের কন্ডাক্টরটা সচেতন না। যদি চালক ভাইরা সচেতন থাকতো, তাইলে আমার লুকিং গ্লাসে আমি দেখি, আমি সবসময়, আমরা যখন রাস্তায় যাইতাম, রং রোডে যাইতাম, তখন আমাদের চালক ভাইরা বলতে, আপনার হাতটা করেন, ভিতরে নেন, মাথাটা ভিতরে নেন। কিন্তু এই ক্ষেত্রে আমার চালক ভাইরা সচেতন ছিল না, সেই জন্য এই দুর্ঘটনা ঘটছে। কাজে আমি প্রশিক্ষণে পরে কথা বলবো আপনাদের সাথে বিভিন্ন বিষয় নিয়ে।
ড্রাইভিং লাইসেন্স নবায়ন করার সময় স্যার আমি 2 দিনের ট্রেনিং নিয়েছি। এই 2 দিন ট্রেনিং এর কথা যখন গাড়ি চালাইবা তখন বলবে স্যার আমি আইডি কার্ড নিয়ে বাইরে যেতে চাই। না না আমি গাড়ি ফিটনেস সার্টিফিকেট টেস্ট করবে ওর কাগজ হাতে আসবে তারপরে গাড়ি রাস্তায় বেরোবে। যান্ত্রিক ত্রুটিপূর্ণ গাড়ি রাস্তায় বের করা যাবে না। একটানা 5 ঘন্টা অথবা 3.5 ঘন্টার বেশি গাড়ি চালানো। বেশি সময় গাড়ি চালাতে গেলেও আমার কোনো অসুবিধা নাই। আমার অসুবিধা আছে গাড়ির পাশাপাশি গাড়ির চালকের শরীর স্বাস্থ্য আর মানসিক অবস্থার দিকে লক্ষ্য করে দেওয়া আমার দায়িত্ব। ঠিক আছে স্যার আইন অনুযায়ী একটানা 5 ঘন্টা এবং দৈনিক 8 ঘন্টার বেশি সময় গাড়ি চালানো যাবে না। মোটরযানের মালিক হিসেবে নিজে সচেতন হন, গাড়ির যাত্রী ও চালককে নিরাপদে রাখুন। গাড়ি চালানোর ব্যাপারে চালককে কোনো নির্দেশনা দেবেন না। চালক ও কন্ডাক্টরের সাথে ভালো আচরণ করুন। আইন নিজের হাতে তুলে নেবেন না। প্রয়োজনে আইন শৃঙ্খলা বাহিনীকে জানান। এটা তো মহিলা আসলে আবার মহিলা পুরুষ এটা কোনখানে লেখা আছে না? কেন ওই যে আপনার বাহুর লেখা আছে দেখেন। গান সারছে, এবার তো না বুঝে উপায় নেই। প্রতিটি গণপরিবহনে নারী, শিশু, প্রতিবন্ধী ও বয়স্ক যাত্রীদের এইভাবে অগ্রাধিকার ভিত্তিতে মালিককে সংরক্ষিত আসন নিশ্চিত করতে হবে। গণপরিবহনের আসন ব্যবস্থা সংরক্ষণের এই একদিন ব্যাপী প্রশিক্ষণ আমাদের মাঝে উপস্থিত আছেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মহোদয়, সরকারি পরিচালক বিআরটিও মহোদয়, উপস্থিত আছেন অন্যান্য অতিথিবৃন্দ এবং যাদের থেকে আজকের প্রশিক্ষণ সেই সম্মানিত ড্রাইভারগণ, ইলেকট্রনিক্স এবং প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগণ, আমি সকলকে জেলা প্রশাসনের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। আমরা 5টা ভিডিও চিত্র দেখলাম। এখানে মূল যে কনসেপ্ট যেটা সেটা হচ্ছে যে আমাদেরকে সতর্ক হতে হবে। আমরা যদি একটু খেয়াল করি 24 সালের একটা হিসাব আসছে, আপনারা দেখছেন 24 সালের হিসাবে প্রায় 8,500-এর উপরে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে আমাদের দেশে। তার মানে 365 দিন প্রতিদিন প্রায় 22 জনের কাছাকাছি লোক অ্যাক্সিডেন্টে মারা গেছে বাংলাদেশে। এর মধ্যে কিছু অ্যাক্সিডেন্ট হয়েছে যাত্রীদের দোষে, কিছু অ্যাক্সিডেন্ট হয়েছে ড্রাইভারের কারণে, কিছু অ্যাক্সিডেন্ট হয়েছে ওভারটেকিং এর কারণে। এরকমের বিষয়ে কিছু কারণ আছে। আমরা যদি সচেষ্ট হই, আমরা এই যে ড্রাইভিং যেগুলো হচ্ছে অ্যাক্সিডেন্ট ঘটছে 80% কমানো যেত। যাত্রী যদি একটু সচেতন হয় এবং ড্রাইভার যদি সচেতন হয়, অ্যাক্সিডেন্ট কমে যাবে। আমাদের রাস্তা, আমরা জানি যে আমাদের রাস্তাগুলো জিগজ্যাগ রাস্তা, আমাদের রাস্তাগুলো সরু রাস্তা, আমাদের রাস্তাগুলো হঠাৎ হঠাৎ জায়গায় স্পিড ব্রেকার আছে, বা আমাদের রাস্তাগুলো হচ্ছে যে ক্রাউডেড, বা আমাদের রাস্তাগুলো যেগুলো দেখা যাচ্ছে মানুষ যেটাকে বলে যে বাজার বসাই, দোকানপাট বসাইছে। আমাদের রাস্তাগুলো অনেক জায়গায় দেখা যাচ্ছে যে ভালো রাস্তা, হঠাৎ করে মাঝে হচ্ছে গর্ত আছে, আছে না এরকম?
যেগুলো অ্যাক্সিডেন্টের কারণ আমাদের। আবার অনেক সময় হচ্ছে যে আমরা অসুস্থ প্রতিযোগিতা করি কেউ দ্রুত চালানোর জন্য। এই কারণগুলোকে আমরা নিজেরাই সচেতন যদি হই, এগুলো ওভারটেকিং যদি না করি, মেনে চলি, তাহলে দুর্ঘটনা কমানো সম্ভব। যার দুর্ঘটনা ঘটে সে বুঝতে পারে। আমি একটা উদাহরণ, আমার স্যার, আমি সেই স্যারের কাছে পড়াশোনা করছি স্কুলে। খুলনা শহরে স্যার যাচ্ছে হচ্ছে রাস্তার পাশ দিয়ে, একেবারে ফুটপথে দিয়ে যাচ্ছে, হঠাৎ করে ওখানে তো নাই, একটা গাড়ি এসে মেরে দিয়েছে। মেরে দেওয়ার পরে স্যার কলার বোন, হাত পা একেবারে ভেঙে গেছে, আল্লাহ বাঁচা গেছে। স্যারের প্রায় 40 লক্ষ টাকা খরচ হয়েছে একটা অ্যাক্সিডেন্টে। 40 লক্ষ টাকা খরচ হয়েছে স্যারের। স্যারের সামর্থ্য আছে, স্যারের ছেলে হলো ডাক্তার, সেই ছেলে ট্রিটমেন্ট করেছে। কিন্তু আমার এই স্যারের ছেলে যদি ডাক্তার না হতো তাহলে তার তো বেঁচে থাকাটা কঠিন হয়ে যেত। 40 লক্ষ টাকা সংগ্রহ করতে পারতো না। ওই পঙ্গু অবস্থায়, তার হাত ছিল, পঙ্গু অবস্থায় পড়ে থাকতে হতো, তার চাকরিটাও চলে যেত। পঙ্গু লোক হচ্ছে চাকরিতে রাখবে নাকি, কলার বোন ভেঙে গেছে এখান থেকে, মাথাটা উঁচিয়ে করতে পারতো না। যেটা আমাদের এডি সাহেব বললেন, বনানীতে যে ঘটনা, যাত্রীরা হেঁটে যাচ্ছে পাশ দিয়ে, ট্রাক যে ধাক্কা দিচ্ছে, আপনারা দেখছেন ভিডিওটা। হ্যাঁ, যাত্রীর কোনো দোষ নেই। তার মানে কি, আমাদের ওই সময়টা যে ছিল, আমাদের কনসেন্ট্রেশন ছিল না, তাই না? কনসেন্ট্রেশন ছিল, একটুখানি যদি কনসেন্ট্রেশন যদি হারায় যায় তাহলে অ্যাক্সিডেন্টগুলো বেশি ঘটে। এবং আমরা দেখি যে এই কারণে বেশিগুলো হয়, যে আমরা মনে করি আমি তো চালাতে পারি, আমি ভালো পারি, হঠাৎ করে কনসেন্ট্রেশন লুজ হওয়ার কারণে আমাদেরকে অ্যাক্সিডেন্টগুলো ঘটতেছে। আমি এখানে আপনাদেরকে কতগুলো বিষয় বলবো, এখানে কয়েকটা বিষয় উঠে আসছে, তারপর আমি আপনাদেরকে কয়েকটা বিষয় বলবো। গাড়ি চালানোর সময় বা গাড়ির মধ্যে আপনারা, আমি দেখছি বা আমাদের কোনো মা বোন সিগারেট খেতে অভ্যস্ত না, আমাদের অনেক শিশুরা গাড়িতে থাকে। আমি সিগারেট খাই, আপনি সিগারেট খান, আপনার আমার কারণে আমার মা বোন বা আমার শিশু কেন ক্ষতিগ্রস্ত হবে? ধূমপান করলে সিগারেট টানলে কিছুক্ষণ হচ্ছে উদাসীন থাকা যায়, টেনশন কমানো যায়। আসলে কি টেনশন কমাতে পারছেন কোনোদিন? হ্যাঁ, শুধুমাত্র টাকাগুলো খরচ করছে। একজন লোক এসে বলতে পারবে ধূমপানের পক্ষে, বিড়ি সিগারেটের পক্ষে উপকারিতা, একটা উপকারিতা বলতে পারবে? তো বলতে পারবে একটা উপকারিতা বলুন তো? জানি না, বলে তো টাকা নেই। বাইরে যে 5টা পেনশন পাওয়ার টাকা আছে, কিন্তু নিজের ছেলেকে পার্কে নিয়ে যাওয়ার টাকা হয় না। আমাদেরকে সচেতন হইতে হবে। অনেক কিছু আছে গাড়ির মধ্যে, বসা যায় না, আমরা একটু পরিষ্কার পরিচ্ছন্ন করতে পারি না, বলেন তো? কেউ যদি বমি করে, গাড়িতে অনেক যাত্রীর বমি হয়, আমরা পলিথিন রাখতে পারি না। অনেক গাড়িতে পলিথিন রাখা হয়, অনেক গাড়িতে রাখা হয় না। এতে কি হয়? ক্ষতিটা কিন্তু বেসিক্যালি যে হেল্পার তারই হয়। আমি একটা গাড়িতে আসার সময় পলিথিন চাইছে, পলিথিন দেয়নি। ওই বাচ্চা করছে কি, টোটাল গাড়ি ভরে মারা গেছে। ওই বমির আশেপাশে যে যাত্রীরা ছিল তারা তো কন্ডাক্টরের আর হেল্পারের গালিগালাজ করে শেষ। কারণ পাশে যদি বমি থাকে কেউ ভালোভাবে বসতে পারবে না, খালি ওই দিকেই চোখ যাবে, আর মনে হবে যে ভালোভাবে বসা যাবে, বমির পাশে বসা যাবে না। সুপারভাইজারের গালিগালাজ করে শেষ, হেল্পারের গালিগালাজ করে শেষ। শেষমেশ বাধ্য হইল
গাড়ি থামায় যাত্রীদের বের করে ওইটা পরিষ্কার করার জন্য। লস হলো গাড়ি ফিরি প্রতিমধ্যে সবকিছু পরিষ্কার করতে গেল। আপনি যদি সবাই মনে করে না 5-10 টাকার পলিথিন নিয়ে রাখেন, তাহলে ছোট বাচ্চাগুলো বা বাচ্চার মহিলাদের বেশি বমি হয়। আমরা এটা দেখছি বেশি রকম, ছেলেদেরও হয় না তা না, হয়, কিন্তু একটু আপনারা অ্যাভয়েড করবেন আপনার গাড়িকে সুরক্ষা করার জন্য, পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য। আমরা দেখি যে পার্কিং এর একটা সমস্যা, গাড়ি যাত্রী উঠানো, এটা ড্রাইভারদের ইগোর প্রবলেম কিনা জানি না। পিছনে যদি একটা দুইটা গাড়ি থাকে, সেই গাড়ি থেকে কে সামনে না দেওয়ার জন্য আমাদের ড্রাইভাররা ঠিক রাস্তার মধ্যেখানে গাড়ি থামায়, যাত্রী নেই, রাস্তার মধ্যেখানে গাড়ি থামায়। বাংলাদেশের সকল ড্রাইভার যদি একই নিয়ম মেনে চলে যে আমার এখন যাত্রী নিতে হবে বা আমাকে এখন যাত্রী নামাইতে হবে, তাহলে আমি পাশে যে আরেকজনকে সুযোগ করে দিই সামনের দিকে অগ্রসর করার জন্য। ও সামনের দিকে চলে গেল, ওর যাত্রী যখন যেখানে নামবে ও যদি আমাকে সুযোগ করে দেয়, তাহলে আমি পরে চলে গেলাম সামনে। কিন্তু এই অসুস্থ প্রতিযোগিতা, ও যেন আমার সামনে না যেতে পারে, আমি রাস্তার মধ্যেখানে গাড়ি রাখছি, রেখে একটা জ্যাম তৈরি করছি। এখানে হতে অসুস্থ রোগী আসতে পারে, অ্যাম্বুলেন্স আসতে পারে, তাকেও পর্যন্ত আটকে রেখেছি। আমি মাঝে ঢাকা যাচ্ছিলাম, ভৈরবের কাছাকাছি মনে হয় ওরকম জায়গায়, ঠিক মধ্যেখানে একটা গাড়ি রাখছে। গাড়ি রাখার কারণে ওই দিক দিয়ে গাড়ি আসতে পারতেছে না, এই দিক দিয়ে যেতে পারতেছে না, আরেকটা গাড়ি এই দিক দিয়ে আসে ভেতরে উঠাই দিচ্ছে। 7 কিলোমিটার জ্যাম, আমরা দাঁড়ায় আছি। পরে জিজ্ঞাসা করলাম, বললো যে ওই গাড়ি রাস্তার মধ্যে এখানে রাখছে, ওই দিক দিয়ে আরেকটা গাড়ি এসে রাখছে, কোনো কারণ ছাড়াই। 2টা গাড়ি, শুধুমাত্র 2টা গাড়ির খামখেয়ালির কারণে 8 কিলোমিটার জ্যাম। আমরা সচেতন হইলে তো হয়ে যেত যে না, যে যার মতো গাড়ি চালাবে, আমার সমস্যা কোথায়? আমার যাত্রী নামাচ্ছে, আমার কোনো সমস্যা নেই। তবে আপনারা চিন্তা করে দেখেন তো যে আপনারা এই কাজগুলো করেন কিনা। আর একটা জায়গায় দেখা যায় যে যেখানে জ্যামের জায়গা ঠিক ওই মোড়েই যাত্রী নামাইতে হবে অথবা যাত্রী উঠাইতে হবে। যেখানেই জ্যামের জায়গা ওই জায়গাটাই পার্কিং বেশি। 50 মিটার সামনে গেলে বা 50 মিটার পিছনে আসলে জ্যাম কিন্তু আর থাকে না। এটা আপনারা আপনাদের মালিকের সাথে কথা বলেন। পরিবহন সমিতি আছে তো, মালিক সমিতি আছে না, পরিবহন সমিতি আছে, যে আমরা 50 মিটার আগে বা 50 মিটার পিছনে, সকল গাড়ি যদি 50 মিটার আগে থামে বা পিছনে থামে, তখন তো মোড়টা ক্লিয়ার হয়ে যাবে। যাত্রী যার সে তো যাবেই, সে 50 মিটার সামনে গেলেও যাবে, পিছনে আসলেও যাবে, মোড়ে থামলেও যাবে। আমরা এই কাজটা কি করতে পারি না? আপনি পৃথিবীর কোন রাষ্ট্র, যারা আপনারা বাইরে গেছেন, দেখবেন একেবারে মোড়ে গাড়ি দাঁড় করে রাখে অন্যদেরকে ব্যাহত করে। আর এখানে সিএনজি চালক আছেন, আছেন, আপনারা তো আল্লাহ ছাড়া কারোর ভয় করেন না। রুট হলো 2টা, একটা যাবে একটা আসবে গাড়ি। এখন কোন কারণে ওখানে সামনে জ্যাম হয়েছে, গাড়ি আসতে পারতেছে না, সিএনজি গুলা, মোটরসাইকেল গুলা, অটো রিক্সা গুলা ডাইন সাইডে যাইতে যাইতে ওই দিক দিয়ে গাড়ি আসার আর কোনো রাস্তা নেই, রাস্তা ব্লক। এখন এই ব্লক আর ছাড়াবে কি? বলেন এরকম হয়েছে কিনা? রাস্তা মনে করেন মোড়ে একটা বন্ধ হয়ে গেছে, কোনো কারণে জ্যাম হয়েছে, আমাদের ছাড়ানো দরকার। এখন এই পাশে বাম পাশে গাড়ি দাঁড়াই আছে এক লাইন, ডান পাশ দিয়ে সিএনজি, অটো রিক্সা, মোটরসাইকেল যাইতেছে যাইতেছে যাইতেছে, ওই ডান পাশে আর কোনো জায়গা নেই, ওই পাশ দিয়ে একটা মোটরসাইকেল আসার জায়গা পর্যন্ত রাখা হয়নি। কেন?
পিছনে একটা যাইতে থাকি, খুব 2 কিলোমিটার লম্বা। যখন ছেড়ে যাবে তখন একটা নাতে চলে যাওয়া যাবে। আর ডান পাশে ব্লক করে দিলে ওই পাশ থেকে আসতে পারবে না, ওই পাশে ব্লক করে রাখছে, আমরাও যাইতে পারতেছি না। আপনারা দেখেন এই শহরে চলতেছে কিনা। আমাদের এই শহরের মূল জ্যাম কিন্তু এই কারণে, পার্কিং এবং 2-3টা লাইন করে যাওয়ার কারণে আমাদের এই শহরে কিন্তু জ্যাম। তাছাড়া কিন্তু শহরে রাস্তাঘাট যা আছে, লোকজন যা আছে, এত জ্যাম হওয়ার কারণ কথা না। যে দেখুন যে পার্কিং করে রাখছে, এমন জায়গায় পার্কিং করবে আল্লাহর মেহেরবানিতে, ডান পাশে গাড়ি, বাম পাশে গাড়ি, 2 সাইডে গাড়ি রেখে পার্কিং করে দিচ্ছে, মধ্যখানে 2টা গাড়ি পাস করতে পারবে না, যাইতে পারবে না, আসতে পারবে না। পাইছেন আপনারা? হ্যাঁ, কেন? এক সাইড ক্লিয়ার করে রাখেন, এক সাইড ক্লিয়ার করেন। আমরা তো আপনাদের প্রতি মানবিক আচরণ করতেছি, এই জিনিসটা মনে রাখতে হবে। কিন্তু ধৈর্যের একটা সীমা আছে। ধৈর্যের বিচ্যুতি ঘটলে তখন ক্ষতিগ্রস্ত আপনারাই হবেন, এটা মনে রাখেন। ধৈর্যের পরীক্ষা নেওয়া যাবে না। ধৈর্যের বিচ্যুতি ঘটলে ক্ষতিগ্রস্ত আপনারাই হবেন। একজন হইলে তো হবে, একটা গাড়ি ধরে নিয়ে এসে তাকে বন্ধ করে রাখলেন, ওর 3 লাখ 4 লাখ 5 লাখ 7 লাখ টাকা দিয়ে গাড়ি কিনছেন না, ও তো শেষ হয়ে যাবে। 50টা নিয়ে আসলে 50টার পরিবার পথে বসবে। কারণ গাড়ি যেটা নিয়ে আসবে সেটা ছাড়া হবে না। ছাড়া হবে নাকি? আপনারা অলরেডি দেখছেন গতকাল থেকে উচ্ছেদ অভিযান শুরু হয়েছে, শহরে শুরু হয়েছে না? তাহলে আপনাদের যদি আমরা ধরা শুরু করি, এই মৌলভীবাজার শহরে যত গাড়ি আছে, অবৈধ গাড়ি, যাদেরকে আমরা পারমিশন দিই নাই, আমরা যদি ধরা শুরু করি, আপনারা শৃঙ্খলার মধ্যে চলেন। আপনারা বলবেন যে আমরা টাকা জমা দিচ্ছি, টাকা জমা দিলে কি লাইসেন্স হয় নাকি? একটা ছুটির আবেদন দিলে কর্তৃপক্ষ ছুটি না অনুমোদন না করলে আপনি ছুটি পাবেন? আমি বলে দিলাম যে আমার 1 বছরের ছুটি দেন, কর্তৃপক্ষ বলে যে তোমার ছুটি মঞ্জুর হবে না, আমি চলে গেছি একটা আবেদন দিয়ে, কর্তৃপক্ষ না মঞ্জুর করে রাখছে, 1 বছরের বেতন দেবে আমাকে, আমার চাকরি থাকবে? চাকরি থাকবে না। আপনারা একটা আবেদন দিয়ে রাখছেন বা জমা দিয়ে রাখছেন, দিয়ে বলতেছেন লাইসেন্স হয়ে গেছে, আদৌ লাইসেন্স হয় নাই, কোনোভাবেই হয় নাই। এই জিনিসটা মাথায় রাখতে হবে, এই জিনিসটা মাথায় রাখতে হবে।